নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আবারও প্রত্যেক দিনকার মতো আমাদের সন্ধে ৫টার লাইভ শো প্যানেল ডিসকাশন অনুষ্ঠানে আমরা আবারও হাজির হয়ে গেলাম পজিটিভ বার্তার পক্ষ থেকে। আশা করি সকলে ভালো আছেন। আমাদের সঙ্গে আজকে আবারও রয়েছে একজন বিশিষ্ট ব্যক্তি। প্রত্যেক দিনকার মতো আমাদের আজকেও রয়েছেন উনি। ওনার সঙ্গে আজকে আমাদের আলোচনাটা সারব। আপনারা সকলে পাশে থাকবেন পজিটিভ বার্তার, সকলের প্রত্যেকটা দিন খুব ভালো কাটুক এটাই কামনা করি। আজকে প্রথমেই আমি আলোচনা সেরে নেব, প্রথমে ওনার পরিচয়টা সেরে নেব। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনি প্রথমে আপনার পরিচয়টা আমাদের দর্শকবৃন্দদের একটু জানাবেন। আমি পূজা দাস, আর আমি প্রফেশনালি একজন আইনজীবী, এতটুকুই। তার পাশাপাশি আমি একজন মানুষ। আমি চেষ্টা করি মানুষ হিসাবে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য। এটাই মনে হয় আমার সব থেকে বড় পরিচয়। আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাম। প্রথমেই তো ধন্যবাদ এখানে আসার জন্য, এতটা বিজি শিডিউলের মাঝখানেও যে আপনি আমাদের কথায় সাড়া দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ। প্রথমেই জেনে নেব ম্যাডাম, আপনার কি এখানেই থাকার শখটা কি এখানেই, আপনি কি এখানেই থাকছেন? হ্যাঁ, আমার বেসিক্যালি যদি শুরুটা বলি, আমি সাউথ থেকে বিলং করতাম। আমার যে ছোটোবেলাটা সেটা আমার সাউথ ত্রিপুরাতেই কাটে। তারপর যখন আমি বড় হই, একটা টাইম পর আমি এসে এখানে অ্যাডমিশন নিই। স্কুলের পর আমার উমেন্স কলেজে পড়াশোনা হয়, পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে আমি উমেন্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তারপর এলএলবি করা হয়। তারপর গত 2 বছর হলো আমি কোর্ট জয়েন করেছি এবং কোর্ট প্র্যাকটিস করছি। অনেক ধন্যবাদ। এবং ম্যাডাম, আপনি যে বললেন যে আপনি এখন মানে আইনজীবী নিয়ে আছেন এবং আপনার এই জার্নিটা যে বললেন, মানে পুরোটা এডুকেশন লাইফটাকে এখানেই হয়েছে, মানে একদম লাস্ট পুরোটাই আমি ত্রিপুরাতেই করেছি, আগরতলাতেই করেছি। একটা টাইম মনে হয়েছিল যে বাইরে, যে আমি যখন এলএলবি অ্যাডমিশন নিই তখন অপরচুনিটি আমার কাছে ছিল যে আমি আউট অফ স্টেটে গিয়ে সেটা পড়াশোনা করতে পারতাম। কিন্তু আমার মনে হয়েছে আমার রাজ্য থেকে যদি আমি বাইরে চলে যাই তখন আমার রাজ্যের কাজগুলো আমি করতে পারবো না। আমার রাজ্যের যে মানুষগুলো রয়েছে সে মানুষগুলোর বিপদে পাশে গিয়ে আমি দাঁড়াতে পারবো না। তাই আমার মনে হয়েছে যে আমার রাজ্যে যেহেতু অপরচুনিটি পাচ্ছি সেখানে থেকেই পড়াশোনা করা উচিত। তো আমি এখানকাই করি, ইকফা ইউনিভার্সিটি থেকে আমি আমার এলএলবির যে ডিগ্রি রয়েছে সেটি কমপ্লিট করি। একদম এরকম মানসিকতা সবার থাকে না, যে মানসিকতা যে ত্রিপুরা রাজ্যে থেকে ত্রিপুরার জন্য কিছু করাটা, এটা সত্যি অনেকটা। আমার সবসময় মনে হয় আমি যদি অন্য আরেকটা স্টেটে চলে যাই, আমি সেখানকার মতো সেখানেই থেকে যাব, বা সেখানকার যে মেন্টালিটি, সেখানকার যে পরিবেশ, সেটার সাথে যদি আমার অ্যাটাচমেন্টটা হয়ে যায়, আমি যদি আমার রাজ্যে ফিরে না আসি, তাহলে আমি কিভাবে আমার রাজ্যের যে মানুষগুলো রয়েছে সেগুলোর জন্য কিভাবে কাজ করব, তাদের পাশে কিভাবে দাঁড়াবো, তার জন্যই আমি সবসময় আমার মধ্যে সেই ভয়টাই কাজ করতো। আমি যদি অন্য আরেকটা জায়গায় চলে যাই, সেখানকার জায়গার সাথে, পরিবেশের সাথে, মানুষের সাথে যদি আমার অ্যাটাচমেন্টটা হয়ে যায়, আমি যদি ফিরে না আসি, তাই আমার রাজ্যেই স্কুল কলেজ সবটাই আমার রাজ্যেই করা। তো ম্যাডাম, আপনি আপনার প্রফেশনাল লাইফ এবং আপনার পার্সোনাল লাইফ কিভাবে মেনটেন করে চলছেন? প্রফেশনাল পার্সোনাল লাইফ মেনটেন করার যে ব্যাপারটা রয়েছে, আমি প্রত্যেক দিন যদি বলি, একেবারে সকালবেলা 9টা থেকে শুরু করি, রাত 12টা অবধি কাজ করি। তার মাঝে নো ব্রেক, একদম। যদি পার্টিকুলার ব্রেকের কথা বলি, আমি বিকেলবেলা ধরুন 1 ঘন্টা বা আধা ঘন্টা বাড়িতে থাকলাম, ওই বিশেষ বিশেষ দিনে। আদারওয়াইজ প্রত্যেক দিন আমি চেষ্টা করি সকাল 9টা থেকে রাত 11:30 12টাও বাজে, সেই টাইম শিডিউল মেনটেন করে আমি অলওয়েজ কাজ করি। তো পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ বলতে দুটো, মানুষ যদি চায়, আমার মনে হয় মানুষ যদি চায়, মানুষ সবটাই মেনটেন করতে পারে। ডিপেন্ড করে কি আপনি কিভাবে ভাবছেন, কিভাবে আপনার মেন্টালিটিটা তৈরি করছেন। আমি বাইরে থাকলে যদি আমার ঘুম পায়, আমি মাথা থেকে সেই জিনিসটাকে এত স্ট্রংলি নিই যে আমার নেক্সট অন্য আরেকটা কাজ করতে হবে, আমার ঘুম অটোমেটিকলি চলে যায়। যেমন আজকে আপনাদের এখানে এসেছি, সে গল্পটা আমি যদি বলি, আমার সকালবেলা একটি বিশেষ কাজে একটু খোয়াই যেতে হয়েছে। আমি ঠিক ঘুম থেকে কিন্তু 6টা 5:30টায় উঠি, 5:30টায় উঠে আমি খোয়াই যাই, সেখান থেকে আমি ফিরে আসি 12:30 1টা বাজে।
তারপর আসার আধা ঘন্টা আমি একটু রেস্ট করেছি। রেস্ট করার পর আমার একটা বান্ধবীর বার্থডে ছিল, তো সে বার্থডে উপলক্ষে সে কী করলো, সে পথে যে আমাদের মা, দিদি, বাবা, দাদা যারাই রয়েছে তাদের মধ্যে কিছু খাওয়া দেবে। তো আমি সেখানে যাই, সেখানে গিয়ে ওদের মধ্যে খাওয়া ডোনেট করে সাথে সাথে আপনাদের এখানে চলে আসি। বাড়িতে গিয়ে আমি 5 মিনিটও রেস্ট করি না, কারণ আমার এখান থেকে ওইটা ওইভাবে টার্গেট যে আমার এটার পর সেটা করতে হবে, সেটার পর ওইটা করতে হবে। টার্গেট যদি না হতো আমি খুয়াই থেকে এসেই আমি বাড়িতে ঘুমিয়ে পড়তাম, যেহেতু আমি খুব সকালবেলা উঠেছি। তো টার্গেট আর যদি আমরা এখান থেকে বানাই, আমার মনে হয় মানুষ ইজিলি 13-14 ঘন্টা কাজ করতে পারে। একদম, এটা হচ্ছে ভেতর থেকে একদম 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 মানুষের মেন্টালিটি সেরকম ভাবে সেট হতে হবে একদম। আর যেহেতু আপনি খোয়াইয়ের ব্যাপারটা বললেন, তা থেকে বুঝলাম যে আপনি সোশ্যাল ওয়ার্কারের সঙ্গে যুক্ত রয়েছেন। হ্যাঁ, আমি তো সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত রয়েছি বলতে আমার মনে হয় আমি পার্টিকুলার আমি পূজা সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত রয়েছি সেরকম বিষয়টা না, বিষয়টা আপনিও সোশ্যাল ওয়ার্কের সাথেই জড়িত রয়েছেন। ধরুন আজকে আপনি পজিটিভ বার্তা থেকে আমাকে নিয়ে টক শো করছেন, সে টক শোটা পডকাস্ট হচ্ছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে পডকাস্ট হচ্ছে, সেখান থেকে মানুষ দেখছে, দেখে আমাদের যে দুজনের কথোপকথন রয়েছে সেখান থেকে কোনো না কোনো একটা ওয়ার্ড নিচ্ছে, শিখছে এবং ওদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করছে। তো যেখানে চলবে সেটা তো সমাজের মধ্যেই চলবে, সমাজের মানুষের মধ্যেই চলবে। তো আপনি এখান থেকে যে পডকাস্ট করে মানুষকে কিছু মেসেজ দিচ্ছেন, তো আপনিও ওয়ান টাইপ অফ সামাজিক কাজই করছেন। আমরা প্রত্যেকে যেহেতু সমাজবদ্ধ জীব, সমাজের মধ্যে বাস করি, আমরা প্রত্যেকে কিন্তু যা কাজ করি একেবারে সকাল থেকে শুরু করে রাত অবধি আমরা কিন্তু প্রত্যেকেই সামাজিক কাজ করি। এবার ডিপেন্ড হলো গিয়ে আপনি বিষয়টা কিভাবে ভাবছেন। হ্যাঁ, তো ওই সেভাবে করি আর কি। আর এক্সট্রাভাবে সামাজিক কাজ করি ট্যাগ আমার সাথে আমি বলবো যে আপনারা লাগাবেন না। আমার মতে যে কেউ রাস্তায় নেমে আমি মাঝে মধ্যে খাওয়া ডোনেট করছি, আমি ব্লাড দিতে যাচ্ছি, আমি ব্লাড অর্গানাইজ করে দিচ্ছি, আমি কেউ মাস্ক চলতে পারছে না তাকে টাকা দিয়ে হেল্প করছি, আমি আমার কোনো ছোট ভাই বা বোনকে বই কিনে দিচ্ছি, এগুলো এক্সট্রা কোনো সামাজিক কাজ না, এগুলো হলো কি আমাদের দায়িত্ব কর্তব্য। সে দায়িত্ব কর্তব্যটা হয়তো বা আমার জীবন থেকে আমি এখন বুঝলাম, আপনি কালকে বুঝবেন, সামনের জন আরও 5 বছর পরে বুঝবে। তো এগুলো এক্সট্রা কোনো সামাজিক কাজ না, আমরা প্রত্যেকেই সমাজের মধ্যে রয়েছি, প্রত্যেকেই কাজ করি, প্রত্যেকটা কাজই সামাজিক কাজ। এক্সট্রা কাজগুলোকে মানুষ এক্সট্রা একটা ট্যাগলাইন লাগিয়ে দেয় সামাজিক কাজ, সোশ্যাল ওয়ার্ক। অ্যাকচুয়ালি এই কনসেপ্টটাই ভুল, সবাই সোশ্যাল ওয়ার্ক করছে। অবশ্যই, মানে আপনি যেটা বলছেন এটা অবশ্যই সকলেই করছে, তার মধ্যেও যারা কন্টিনিউয়াসলি কিন্তু সোশ্যাল ওয়ার্কের মানে কাজের সঙ্গে যুক্ত রয়েছে ওদেরটাই কিন্তু আগে রয়েছে। সেটা আমি চেষ্টা করি করার, কারণ আমার সোশ্যাল ওয়ার্কটা করে সামাজিক কাজগুলো করে বা এক্সট্রা যেগুলো বলছি সেগুলো করে আমার মেন্টালি পিস পাই, আমি মানসিকভাবে ভীষণ শান্তি পাই। আমি কেউ যদি আমাকে বলে যে একটা কাজ রয়েছে সেটার জন্য আমাকে 1 কোটি টাকা দেবে, আর একটা কাজ রয়েছে সোসাইটির জন্য করতে হবে, কেউ খাওয়া পাচ্ছে না ওকে দিয়ে আসতে, আমি ওইটাই পছন্দ করব, কারণ আমার ওই কাজটার মধ্যে মেন্টাল পিস রয়েছে। আমি জানি না কেন, বাট আমার সাথে ওই বিষয়গুলো হয়, তো আমি চেষ্টা করি ওইগুলো করার। এই মানে ইচ্ছেটা যেটা বলছেন যে সোশ্যাল ওয়ার্কের যে ব্যাপারটা, এটা কি ছোটবেলা থেকেই ইচ্ছেটা ছিল নাকি বড় হতে হতে আস্তে আস্তে মানে? না, সেই ইচ্ছেটা বরাবর আমার ছোটবেলা থেকেই ছিল। আমি যখন স্কুলে পড়তাম তখন আমি ছোটবেলা থেকে একটু দুষ্ট প্রকৃতির ছিলাম, ক্লাসে একদম সবাই থেকে এক্সপার্ট যাকে বলে। তো স্কুল থেকে আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হতো, মাঝে মধ্যে বিভিন্ন আশ্রমে ডোনেট করার জন্য। তো তখন যখন হতো সেগুলো লিড করতাম আমি, আমার খুব ভালো লাগতো। আমি স্যার ম্যাডামকে আগে গিয়ে বলতাম, ম্যাডাম আমি করবো, স্যার আমি করবো, এই সেই সেটা। কিন্তু সেটা যে সোশ্যাল ওয়ার্ক বা বড় হওয়ার সাথে সাথে সেটা আমার মধ্যে আরও বেশি বাড়বে সেটা আমি বুঝতে পারিনি। তারপর আস্তে আস্তে স্কুলের ওইগুলো করতে করতে একটু বড় হলাম। আমরা যখন একটু বড় হই আমাদের এনএসএস জয়েন করি আমরা, তো এনএসএস জয়েন করলাম, সেখান থেকে আরও বেশি বেশি করার শুরু করলাম। তারপর দেখলাম রাস্তায় কেউ বসে রয়েছে খেতে পাচ্ছে না, আমি কি করি একটু কিছু কিনে আমার যতটুকু সাধ্য চেষ্টা করি ওইটা দেওয়ার জন্য। তো সেটা যখন আস্তে আস্তে বড় হলাম, আরও বোঝা শুরু করলাম, তখন সেটা আস্তে আস্তে আমার প্রত্যেক দিনের একটা ডিউটি রুটিন হিসেবে
পরিণত হলো। তারপর বড় হলাম, আস্তে আস্তে বন্ধুবান্ধব হলো, সার্কেল হলো, সবাইকে বললাম চল আমরা কিছু একটা করি। তখন আরও আমার সাথে আরও 5 জন এসে জয়েন করলো। তো সেটা করতে করতে আস্তে আস্তে এখন মানুষ ট্যাগলাইন লাগিয়ে দিয়েছে সোশ্যাল ওয়ার্কার। আমি আবারও বলবো অ্যাকচুয়ালি এমন কিছু না, প্রত্যেকে সোশ্যাল ওয়ার্কার। একদম। তো তাহলে একটা পার্সোনাল কথাই হয়ে যায় যে কোন কাজটা করতে, অবশ্যই তো সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে আপনি বলেছেন যে সকলকে খুশি রাখাই আপনার একটা ইচ্ছে, তো তারপরও জিজ্ঞেস করব কোন কাজটি করতে সব থেকে বেশি পছন্দ আপনার? দেখুন, এখন আমি যত বড় হচ্ছি আমার মনে হচ্ছে যে প্রথম আমি বিভিন্ন এনজিওতে কাজ করতাম ছোটবেলা, অনেক এখন অবধি 2-3টে এনজিওতে কাজ করেছি। তো যখন যে এনজিও যেভাবে পরিচালনা করতো আমি তাদের সাথে যেভাবে কাজ হতো সেগুলো করতাম। এখন আস্তে আস্তে ধীরে ধীরে আমার মনে হচ্ছে যে একেবারে গভীরে গিয়ে জিনিসগুলো ঢোকা উচিত। আমি কি প্রত্যেকদিন মানুষকে খাওয়া দিতে থাকবো? আমি কি প্রত্যেকটা মেয়ে রেপ যখন হবে তখন রাস্তায় নামবো? না, তখন আমার মনে হচ্ছে এগুলোকে আস্তে আস্তে গভীরভাবে দেখা উচিত এবং সেগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত। তো আমি এখন যে জিনিসটা করতে চাইছি বা করছি, অ্যাওয়ারনেস ক্যাম্প করাতে চাইছি। বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্প করাতে চাইছি এবং স্বনির্ভর করে তুলতে চাইছি। যে সকল বাচ্চারা রয়েছে যারা পয়সার অভাবে পড়তে পারছে না, তাদের টিচার আমাদের থেকে প্রোভাইড করার চেষ্টা করছি এবং নাচ গান আবৃত্তি বিউটি প্রফেশন ওই যে বিষয়গুলো রয়েছে, আমাদের যে টিম মেম্বাররা রয়েছে তারা এক একজন এক একটা বিষয় এক্সপার্ট রয়েছে। আমরা কি করছি, কিছু পার্টিকুলার জায়গায় চুজ করে সেগুলোতে আমরা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি। তাহলে কি হবেন বলেন, প্রশিক্ষণগুলো দিয়ে আমি যদি ওই পার্টিকুলার এরিয়াগুলোতে প্রত্যেকদিন নিয়ে খাওয়া দিয়ে আসি, ওরা শুধু খাবেই, ঠিক আছে, 20 ইয়ার পর ওদের কি হবে, 10 ইয়ার পর কি হবে? তখন আমি ভাবলাম যে আমরা যদি নাচের প্রশিক্ষণ দিই, আমরা যদি গানের প্রশিক্ষণ দিই, সে বাচ্চা মেয়েটা সে বাচ্চা ছেলেটার কিন্তু লাইফ দাঁড়িয়ে গেল। সে নাচকে প্রফেশন হিসেবে নিতে পারবে, গানকে প্রফেশন হিসেবে নিতে পারবে। এটা কি পুরো ফ্রি অফ কস্টে? একদম ফ্রি অফ কস্টে আমরা চেষ্টা করছি সে জিনিসটা পৌঁছানোর। আর ফ্রি অফ কস্ট আমাদের মেম্বাররা সবাই সম্মতি দিয়েছে যে ফ্রি অফ কস্টই করা উচিত। আরেকটা ব্যাপার হলো গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প করানোর পিছনে বা সেলফ ডিফেন্স নিয়ে আমরা ইতিমধ্যে প্ল্যানিং চলছে যে সেলফ ডিফেন্স নিয়ে আমরা কাজ শুরু করব। কারণ কি, প্রত্যেকবার আমরা দেখি আমাদের রাজ্যে কিংবা বহির রাজ্যে যখন রেপ হয়, গণধর্ষণ হয়, তখন আমরা 2 দিন 4 দিনের জন্য মাঠে নামি, তারপর আবার সব কিছু শেষ। আমার মতে সেগুলো না করে মেয়েদের সেরকমভাবে বানিয়ে তোলা উচিত যাতে কোনো প্রত্যেক ছেলে তো না, যারা কুমতলব মাথায় রাখে তারা যাতে ওদের দিকে দেখার সাহস অবধি না পায়। একটা মেয়ের চোখে মুখে যখন জোশ থাকবে, আগুন থাকবে, ওই মেয়ের দিকে কিন্তু সহজে কেউ দেখার মতো সাহস পায় না। তো সেগুলোর উপর আমরা কাজ করার চেষ্টা করছি, আশা করি করতে পারবো কিছু একটা। সেরকম কাজগুলো এখন করার চেষ্টা করছি। তারপর যখন যেটা পড়ছে, ধরুন যখন কারোর বার্থডে পড়ছে বা মনে হচ্ছে যে আজকে বেরিয়ে কিছু খাওয়া দেওয়া উচিত রাস্তায় যারা, সেগুলো আমরা কন্টিনিউ করে যাচ্ছি। তার পাশাপাশি চেষ্টা করি আমরা যে সকল ছেলে মেয়েগুলো বইয়ের অভাবে পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না তাদের পাশে গিয়ে দাঁড়ানো। কারণ আমাদের মূল উদ্দেশ্য হলো গিয়ে নিজের পায়ে দাঁড়ানো। মানে যাদেরকেই আমরা নিয়ে কাজ করছি তাদেরকে শুধু খাওয়া দিয়ে বা কাপড় দিয়ে ওদেরকে একটা জায়গায় না আটকিয়ে রেখে তাদেরকে এমনভাবে গড়ে তোলা যাতে আজ থেকে 10-15 বছর পর ওরা গিয়ে যাদের কাছে নেই তাদের জন্য কাজ করতে পারবে। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। তো যেহেতু ম্যাডাম আপনি বললেন যে নারীদের যে কথাটা আপনি তুললেন, তো আরজিকরের ব্যাপারটা নিয়ে আমি দেখেছি আপনি অনেকটা আন্দোলনে নেমেছিলেন। তো এইটার যদি একটু ডেসক্রিপশন করে বলেন মানে ব্যাপারটা, যে আপনারা কিভাবে এখনো কি সেটা চালিয়ে যাচ্ছেন? অনলি শুধু আরজিকরের বিষয়টা না, অ্যাকচুয়ালি তখন বিষয়টা একটা ইস্যু ছিল। যখন বিষয়টা এত ঘৃণাতরকে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, তখন বিষয়টা যখন ইস্যু ছিল তখন আমাদের মনে হয়েছে যে এটা নিয়ে কাজ করা উচিত। তখন আমরা রাস্তায় নেমেছি। দেখুন, আমি এই বিষয়টা নিয়ে বলবো যে
সবাই গভর্নমেন্টের উপর আঙ্গুল ওঠায়। একটা রেপের সাথে গভর্নমেন্টের কি কানেক্ট? গভর্নমেন্টের কোনো কানেক্ট নেই, ঠিক আছে? তো সে বিষয়টা হলো কি আরজে করের ব্যাপারটা না, তার পাশাপাশি আমাদের রাজ্যে প্রত্যেক দিন কোথাও না কোথাও রেপ হচ্ছে। কিছু ডাটা রয়েছে যেগুলো প্রকাশিত হয় বা কিছু এফআইআর হচ্ছে, কিছু কেস রেজিস্ট্রি হচ্ছে, কিন্তু এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো কিন্তু কেস রেজিস্টার হয় না। আপনি একেবারে আমি 100টা মেয়ে যদি থাকে 99 মেয়ের উপরেই কিন্তু কোনো না কোনো দিন কিন্তু শারীরিকভাবে অত্যাচার হয়েছে। সবাই হয়তো বলে না, আমার সাথে কিছু হয়েছে, আপনার সাথে কিছু হয়েছে, আমরা কিন্তু হয়তো বা গিয়ে বলি না, কিন্তু 99 মেয়ের সাথেই কিন্তু বিষয়টা হচ্ছে। ধরুন ম্যাডাম, যারা হচ্ছে তার মধ্যে তো অনেকে যেরকম ভাবে আপনাদের দ্বারস্থ হয়, আইনের দ্বারস্থ হয়, তো ম্যাডাম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সকলে কিন্তু সেই মানে এটা পাচ্ছে না, মানে সে বিষয়টা নিয়ে আমি আস্তে আস্তে আসছি। তো তখন আমরা রাস্তায় নেমেছিলাম, সিটি সেন্টার থেকে শুরু করেছিলাম আমরা, একদিন একটা মিছিল করেছিলাম রাস্তায়, রাজবাড়ি থেকে শুরু করে সিটি সেন্টার অবধি। মানুষ সাড়া দিয়েছে, মানুষ এসেছে, মানুষ ন্যায় বিচার চেয়েছে। তো মেয়েদের যে ইস্যুগুলো সেটা নিয়ে আমার মনে হয় সেলফ ডিফেন্সের ক্লাস বিভিন্ন স্কুলে করানো উচিত। তার পাশাপাশি মেয়েদের আরও বেশি আত্মনির্ভর, নিজেদের বলছি, কেউ এসে তোমাকে হেল্প করবে না, কেউ এসে করবে না। আচ্ছা ধরুন গভর্নমেন্ট একটা সার্কুলার জারি করেছে, ধরুন ওই পাড়ার ক্লাব একটা সার্কুলার জারি করেছে, সেটা থেকে হবে না। তুমি কতটুক শিখতে চাইছো নিজে, তুমি কতটুক নিজে কি করতে চাইছো, তুমি কতটুক করতে চাইছো, তুমি তোমার মধ্যে কতটুক জোশ আনতে চাইছো, তুমি অন্যায়ের বিরুদ্ধে কতটুক লড়তে চাইছো, তুমি কতটুক প্রতিবাদ করতে চাইছো, সেটার উপর ডিপেন্ড করে তুমি কতটুক নিজে দাঁড়াতে পেরেছো এবং আশেপাশের যে মেয়েরা রয়েছে তাদের দাঁড়া করাতে পেরেছো, ঠিক আছে? সেটা অনেক বলবে এই করবে সেই করবে এটা করবে সেটা না, তুমি নিজে কতটুকু করছো, তুমি নিজের আত্মরক্ষার জন্য তুমি কি করছো, তোমার মেন্টাল পাওয়ার কতটুকু স্ট্রং করছো। আমরা দুর্গা মাকে দেখেছি অসুর বধ করেছে, সেখানে মেয়েরা কিভাবে দুর্বল হয়, আমার মাথায় সে কনসেপ্টটা ঢুকে না যে মেয়েরা দুর্বল কিভাবে হয়। এটাই ঠিক আছে, মেয়েরা দুর্বল না, আমাদের মেন্টালিটিটা, আমাদের ভাবার যে প্রসেসিংটা সেটা আমরা দুর্বল করে রেখেছি দেখেই আমাদের সাথে এগুলো হচ্ছে। তুমি একবার তোমার মেন্টাল পাওয়ার স্ট্রং করো, তোমার সাথে কেউ পারবে না। তো সেই বিষয়টা, সে মেসেজটা আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা মেয়েকে দেওয়ার চেষ্টা করব যে তুমি তোমার মেন্টাল পাওয়ার স্ট্রং করো। দুর্গা অসুরবধ করেছে, আর সে দুর্গার একটা পার্টি, সে দুর্গাই কিন্তু তুমি। তো তুমি শুধু তোমার মেন্টাল পাওয়ার স্ট্রং করো, বাকি কেউ তোমার দিকে কুনজরও দেখতে পারবে না। একদম, এটা আপনার এই বার্তাটা আমি মনে করি খুব হেল্প করবে যারা দেখছে, কারণ আমরা নিজেরাই নিজেদেরকে অসহায় ভাবি, আমরা নিজেরাই নিজেদেরকে দুর্বল ভাবি। আমি মেয়ে, আমি তো যেতে পারবো না, আমি মেয়ে, আমি তো করতে পারবো না। না, আমি মেয়ে, আমি 9টা থেকে রাত 12টা অবধি কাজ করতে পারি, তো আপনি পারবেন না কেন? অবশ্যই পারবেন। সেটা হলো গিয়ে মেন্টাল পাওয়ার এবং মানসিক যে শক্তি রয়েছে, মনের যে জোর রয়েছে সেটা বাড়ান। আমি আজকে থেকে আপনার প্রত্যেকটা মেয়েকে বলছি, সেটা একবার বাড়িয়ে দেখো, কোনো মানুষ তোমাকে কুনজরেও দেখতে পারবে না। কারণ দুর্গা যদি অসুর বধ করতে পারে, তুমিই তো সে দুর্গা। অবশ্যই। পাশাপাশি আরেকটা প্রশ্ন করে নেব ম্যাডাম, এই যে সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে নিশ্চয়ই তো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। একদম 100%। তো এখন এই যে রিসেন্ট আমাদের বন্যা পরিস্থিতি গেছে ত্রিপুরাতে, তো এত আপনার জীবন বাজি রেখে যে কাজগুলো করছিলেন, তো এটা সম্বন্ধে যদি কিছু মেমোরিজ তুলে ধরেন আর কি ব্যাপারটা। বন্যার যে বিষয়টা সেটা হলো গিয়ে আমাদের জীবনে একটি কালো অধ্যায়। আমরা যে ত্রিপুরাবাসী রয়েছি, আমাদের জীবনে একটি কালো অধ্যায় হলো গিয়ে আমাদের 2024-এর সে বন্যাটি। বন্যা যখন হয়েছে আমার বাড়িতেও জল উঠেছে, কিন্তু বিশ্বাস করুন সোশ্যাল মিডিয়াতে দেখে, চারদিকের পরিস্থিতি দেখে, বন্যার ঠিক একদিন আগে যে রাত বন্যা হয়েছিল ঠিক একদিন পরেই আমরা মাঠে নেমেছিলাম। সেদিন রাতে আমরা ঘুমাতে পারিনি,
বন্যার সেরকম পরিস্থিতি ছিল। তারপর যখন সোশ্যাল মিডিয়া কন্টিনিউ ওই দিক থেকে সেদিক দেখছিলাম, এটা করছিলাম সেটা করছিলাম, তারপর আমি একটা পোস্ট করি রাত্রেবেলা 11:30টায়। এত বেশি জল উঠছিল, বিশেষ করে সাউথ ত্রিপুরা এবং গোমতী ত্রিপুরা অমরপুর যে সাইডটা রয়েছে সে সাইডটাতে। তখন আমি সোশ্যাল মিডিয়াতে আমার একটা দাদা আমাকে ফোন করে বলে, পূজা আমার বাড়ি জয়নগর, আমার বাড়িতে 20 জনের মতো থাকতে পারবে, তুমি একটু সোশ্যাল মিডিয়াতে বিষয়টা পোস্ট করো। তো আমি সোশ্যাল মিডিয়াতে বিষয়টা পোস্ট করি যে আমার এমন একটা থাকার জায়গা রয়েছে, আপনারা যদি কেউ কোথাও আটকে থাকেন আমার সাথে কন্ট্যাক্ট করুন, আমার ফোন নাম্বারটা দিন। আপনি বিশ্বাস করুন সেদিন রাত্রে আমি না হলে 40 থেকে 50টা ফোন রিসিভ করেছি যে ম্যাডাম আমি উদয়পুরে আটকে রয়েছি, ম্যাডাম আমি এখানে আটকে রয়েছি, ম্যাডাম আমি সেখানে আটকে রয়েছি, কেউ ফোন ধরছে না, কি করব। সেটা থেকে আমি একেবারে নার্ভাস হয়ে যাই। তারপর আমাদের যে টিম রয়েছে, আমি টিমের প্রত্যেকটা মেম্বারের কথা বলবো, লিপিকা দি, আম্রপল্লী দি, ঋতু দি, অর্পণ দা, অঙ্গনা দি, হিমাদ্রি দা, ইন্দ্রদা, আমরা প্রত্যেকের একটা অ্যাকশন টেকার বলে গ্রুপ রয়েছে, যে গ্রুপটাই আমাদের সে গ্রুপটার মাধ্যমে আমরা ডিসকাস শুরু করি কিভাবে কি করা যায়। তো সে রাতে ঘুমাতে পারিনি। তারপর ইন্দ্রদা ঠিক সকাল 3টায় বাড়ি থেকে বেরোয়, আমি 5টায় বেরিয়ে আমরা ইন্দ্রনগর যাই। সেখানে গিয়ে দেখি খুব ভয়াবহ অবস্থা, নামার কোনো রাস্তা নেই। তারপর আমরা সেদিন শহরের মধ্যেই যেই জায়গায় যতটুক মানে সম্ভব হয়েছে পায়ে নেমে, হাড়ে জলে নেমে বা ভাতোলা দিয়ে একটা আমরা বানিয়েছিলাম, সেগুলো করে যতটুক সম্ভব হয়েছে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি, মানুষকে খাওয়া পৌঁছে দিয়েছি, মেডিসিন পৌঁছে দিয়েছি। তারপর আস্তে আস্তে পরিস্থিতি দেখা শুরু করি যে সাউথ ত্রিপুরা আর অমরপুরের যে পরিস্থিতি, ভীষণ বাজে পরিস্থিতি। সেখানে গিয়ে তো যা দৃশ্য দেখলাম আমি এক্সপ্লেন করতে পারবো না কি দেখলাম। আপনি কি জানেন তো যে আমাদের যে একটু গ্রামের দিকের জায়গাগুলো রয়েছে, ত্রিপুরা তো কৃষি প্রধান, ফার্মার, ওই জিনিসগুলো দিয়েই তো আমাদের পরিচয়, বা ওই জিনিসগুলো করে এখানকার অর্ধেক মানুষ জীবন নির্বাহ করছে। তো সেখানে গিয়ে দেখি কিচ্ছু নেই, মানুষের একেবারে বাড়ির যে কি বলে টিন রয়েছে, ছাদ রয়েছে, সে ছাদ অবধি কিন্তু জল পৌঁছে গিয়েছে, কিচ্ছু নেই। মানুষ মাটিতে মানে গড়িয়ে কাঁদছে। ধান রেখেছে বাড়িতে, ধান নেই। তারপর একটা মানুষ পুরো জীবন পরিশ্রম করে একটা ঘর বানায়, সে ঘরে জিনিসগুলো আনে। তো সে ভয়াবহ পরিস্থিতি, সেখানে গেলাম, দেখলাম কিচ্ছু নেই। তারপর এই রাজ্যের মানুষরা আমাদেরকে হাত বাড়িয়ে দিয়েছে। আমি রাজ্যের মানুষদের কথা না বললে না হয়। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি যে আমরা বন্যায় দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে চাইছি, আপনারা এগিয়ে আসুন, এবং বিভিন্ন সময় আমি ওপেনলি বলছি, বিভিন্ন সময় আমি আমার পার্সোনাল যে ফোনপের যে স্ক্যানার রয়েছে, অনলাইন যে স্ক্যানারগুলো রয়েছে, সে স্ক্যানারগুলো আপলোড করেছি, লাইভ করেছি, বলেছি যে আপনারা যদি সম্ভব হয় আপনাদের পুরনো কাপড়গুলো আমাদেরকে দিয়ে যান। মানুষ 2 হাত ভরে ঢেলে দিয়েছে। তারপর সে কাপড় কালেক্ট করে, সে খাওয়া দাওয়া কালেক্ট করে, যে টাকা পয়সা ছিল সেগুলো দিয়ে খাওয়া দাওয়া কেনাকাটা করে আমরা দফায় এক একটা টিম আমরা সাউথ ত্রিপুরা এবং গোমতী ত্রিপুরা যে অমরপুর সাইডগুলো রয়েছে সেগুলোতে কভার করি, সেগুলোতে যাই। প্রত্যেক জায়গায় তো যাওয়া সম্ভব নয়, আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমরা কভার করেছি, মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি, মানুষের কাছে জিনিসগুলো পৌঁছে দিয়েছি। এমন মানে কথা বলেছি যে ম্যাডাম আজকে যদি আপনি চালটা না আনতেন আমরা কি খামু জানি না। আমি যখন অমরপুরে যাই, একটা মহিলা এই ওয়ার্ডটা বলেছেন, ম্যাডাম এই চালটা না আনলে তো আমরা কি খামু জানতাম না, আমার বাচ্চাটা তো ম্যাডাম সকাল থেকে কিছু খাইছে না। তো ওই যে পরিস্থিতিগুলো আমি যে সামনের থেকে মানে এই যে ফেস করতে হয়েছে আমাকে, সেগুলো ভোলার মতো না, সেগুলো আমার পার্সোনাল, আমার জীবনে একটা কালো অধ্যায়। সেগুলো থেকে একটা শখ এখনও আমার ভিতরে কাজ করে, তো সেটা করেছি। তারপর যখন আমরা যে বন্যার জলগুলোতে গিয়ে নামলাম, সেখানে নামার পর দেখলাম একদিন আমি জাস্ট জলে গিয়ে নেমেছিলাম কাকরাবন একটা জায়গায়। তারপর থেকে 1 সপ্তাহ আমি ঘুমাতে পারিনি, আমার পায়ে পুরো ইনফেকশন হয়ে গেছিলো, পুরো পা ইনফেকশন। তখন আমি ভাবলাম যে একদিনে 10 মিনিট জলে নামার পর আমার পায়ের এই অবস্থা, তাহলে যারা এই দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ এই জলগুলোতে থেকেছে তাদের কি অবস্থা রয়েছে। তখন আস্তে আস্তে বিভিন্ন ডাক্তারের সাথে কথা বলে আমরা বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প করাই, কিন্তু
যারা দেখছেন তাদেরকে বলবো ওই মানুষগুলোর পাশে এখনও দাঁড়ান। এই যে শীতের দিন এসেছে, ওদের কাছে কিন্তু কম্বল নেই, এদের কাছে কিছু পরার মতো যে শীতের পোশাক রয়েছে সেগুলো কিন্তু নেই। তো একটা এত বড় ঘটনা থেকে তো খুব তাড়াতাড়ি মানুষ রিকভার করতে পারে না। তো আপনারা যতটুকু সম্ভব মানুষের পাশে, ওই মানুষগুলোর পাশে অ্যাটলিস্ট দাঁড়ানোর চেষ্টা করবেন। আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা দাঁড়াবো। তারপর কি হলো, চ্যালেঞ্জের ব্যাপার বলছেন, সে বিষয়টা নিয়ে কথা বলি। যখন স্ক্যানারটা আপলোড করলাম, আমরা যাচ্ছি মানুষকে খাওয়া দিতে, আমাদের মাথা নষ্ট, এই দিক সেদিক, এখান থেকে অ্যারেঞ্জ করছি। কিছু মানুষ আমাদের নামে লটাচ্ছে আমরা নাকি স্ক্যানার আপলোড করে লক্ষ লক্ষ টাকা মেরে দিয়েছি। তো সেই চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়েছে, বিভিন্ন জায়গা থেকে চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়েছে, যে ওরা তো স্ক্যানার দিয়ে লক্ষ লক্ষ টাকা উঠিয়ে নিজের পকেটে ঢুকাচ্ছে। তো প্রথম 1-2 দিন ভীষণ মন খারাপ হলো। আমি বলছি বা আমরা বলছি যে এই মানুষগুলোর জন্য এত কিছু করছি, মানুষই আবার আমাদের উপর আঙ্গুল উঠাচ্ছে। তারপর 1-2 দিন মন খারাপ ছিল, বাট ওইটাকে রিফ্রেশড করে মনে হয়েছে যে মানুষের জন্য কাজ করাটাই ইম্পর্ট্যান্ট, মানুষের পাশে গিয়ে দাঁড়ানোটাই আগে ইম্পর্ট্যান্ট। তাহলে আগে সেটাই করা উচিত। কারণ আমরা এমন একটা দেশে বাস করি যেখানে মহেন্দ্র সিং ধোনি, যেখানে শাহরুখ খান, যেখানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা হয়, যেখানে তাদের উপর আঙুল উঠে, সেখানে আমরা তো ক্ষুদ্র মানুষ, স্বাভাবিক আমাদের উপরও উঠবে। তো সেটা মাথায় রেখে আবার সেই কাপড় কালেক্ট করে আবার আমরা সেখানে যাই, বিভিন্ন জায়গায় যাই, গিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই। এবং সেটা আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য ছিল। সেটা নো সোশ্যাল ওয়ার্ক, নো মানে কাউকে দান করা, সেটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব কর্তব্য ছিল। এবং সে নৈতিক দায়িত্ব কর্তব্যটাই আমি পালন করি। একদম মানুষ হিসাবে আমাদের যে একদম। কারণ আজকে ওদের সাথে হয়েছে, কালকে আমার সাথে হবে, আপনার সাথে হবে না, সেটার তো কোনো গ্যারান্টি নেই। তো ওই আর কি ব্যাপারটা। তো সেই দুটো জায়গা থেকে আমি দুটো জিনিস শিখলাম। এই যে সব কিছুর পেছনে না একটা রহস্য থাকে। দেখুন, এই বন্যা হওয়ার পরে কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আপনি জানেন এই বন্যার পরে কতগুলো সামাজিক সংস্থা খুলেছে নতুন করে। এই বন্যা মানুষকে শিখিয়ে দিয়েছে যে একসাথে কিভাবে থাকতে হয়। যখন পুরো গ্রাম কি গ্রাম জল হয়ে গেছে, সবাই কিন্তু শরণার্থী শিবিরে একসাথে ছিল। সেখানে কে গরিব, কে ধনী, কে মুসলিম, কে হিন্দু, কোনো কিছু কিন্তু দেখা হয়নি, প্রত্যেকে একসাথেই ছিল। তো প্রত্যেকটা ঘটনার পেছনে কিন্তু কোনো না কোনো রহস্য থাকে। আমরা যখন স্মুথ লাইনে চলি না, তখন কিন্তু প্রকৃতি নিজেই এমন কিছু একটা করিয়ে দেয়, যেটা আমরা পরবর্তী টাইমে ওইটা থেকে শিক্ষা নিয়ে যদি আমরা আগে যেতে পারি, ফাইন আমাদের লাইফ। তাহলে আবার সমস্যা। বন্যা এটা শিখিয়েছে, বন্যা মানুষকে সামাজিক হতে শিখিয়েছে, বন্যা মানুষকে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে শিখিয়েছে। একদম। কারণ এই পরিস্থিতিটা না আসলে সত্যি মানুষ কোনোদিন বুঝতে পারতো না যে আমরাও সামাজিক সংস্থা খুলতে পারি, আমরা মানুষের জন্য কাজ করতে পারি। সেটাই তো অনেকে ভাবতে পারতো না। আমাদের সাথে, আমার টিমে অনেক মানুষ কাজ করেছে যারা কখনো কারোর জন্য করেইনি। বড় পুজো প্রথমবার করছি। আমি দেখেছো তুমি আমার থেকে ভালো করছো, তাহলে এতদিন করোনি কেন? আমি তো এটা ফিলই করতে পারিনি যে আমি এগুলো করতে পারবো। এটাই ওই আর কি। আপনার কাজের মাধ্যমে কি ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন? এতদিন যাবত তো করছেন কাজ, কি ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন? কি ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি? প্রথমত, আমি যখন কাজগুলো করি সেগুলো দেখে অনেকে এগিয়ে আসে। ধরুন আমার বয়সের থেকে আরও 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছরের বেশি বয়সের মানুষরা আমাকে দেখে এগিয়ে আসে। পূজা, তুমি এত বাচ্চা মেয়ে হয়ে এগুলো করতে পারছো, তাহলে আমরা কেন করতে পারবো না? তখন আমি যখন, সবগুলো তো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা উচিত না, সবগুলো আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করিও না। যেগুলো দেখি যে পরিবারটার পাশে মানুষ গিয়ে দাঁড়ানো উচিত, আমি একা দাঁড়িয়েছি হচ্ছে না, আরও কিছু মানুষ গিয়ে দাঁড়ানো উচিত, সেগুলো যখন আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, তখন কিন্তু মানুষ আমার পাশে আসে দাঁড়ায়। এবং তারা নতুন করে, তারা যে সামাজিক কাজ কখনো করেনি, তাদের সে কাজগুলো করার ইচ্ছা জাগে। তখন কি হয়, মানুষ মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। আর এটাই তো পরিবেশ, এটাই তো প্রকৃতি, এটাই তো সমাজ, যে মানুষ মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। তা আমি করি, আমাকে দেখে আরও 10 জন আসে, সে 10 জনকে দেখে আরও 10 জন মানুষের পাশে দাঁড়াবে। এভাবেই করে আমরা একে অপরের পাশে দাঁড়াবো এবং মানুষ অলওয়েজ মানুষের পাশে দাঁড়াবে। তো এই পরিবর্তন একটা আমি দেখতে পেরেছি। কারণ একটা বাচ্চা মেয়ে আমাদের আগরতলা শহরে, ওর বাড়িঘর নেই। তা আমি তো বিভিন্ন সময়
রেস্কিউ করে বিভিন্ন আশ্রমগুলোতে নিয়ে দিয়ে আসি, তো ওকে যদি কখনো জিজ্ঞেস করি যাবি আশ্রমে যাবি, ও না দিদি যাব না। তো ওকে যখন আমি কন্টিনিউ, আমি যখনই যেখানে দেখা হয় আমি স্কুটি দাঁড়া করিয়ে গাড়ি দাঁড়া করিয়ে ওর সাথে কথা বলি, তখন হঠাৎ একদিন দেখছি ও একটা বিড়ালকে নিয়ে ঘুরছে। তো আমি গেলাম, কি হলো কি হলো? আরে দিদি ও তো কেউ নেই, আমি ওকে রাখছি, এই দেখো দিদি দুধ কিনেছি। তো এ হলো গিয়ে পরিবর্তন। আমরা যখন একজন কিছু করি সেটা যদি সৎ হয়, সেটা যদি সামাজিক হয়, সেটা যদি সৎ উদ্দেশ্য থাকে, সে কাজটা দেখে কিন্তু আরও 10 জন এগিয়ে আসে। হয়তো বা একদিনে আসবে না, কিন্তু ধীরে ধীরে আসবে। সব কিছু পরিবর্তন একদিনে হয় না, ধীরে 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 পরিবর্তনগুলো হয়। তো সেটা আমি দেখি যে একটা বাচ্চা মেয়ে যার নিজের থাকার জায়গা নেই, যে রাস্তা থেকে টাকা উঠিয়ে নিজের খাওয়া দাওয়া চালায়, তাকে আমরা খাইয়েছি বলে আমাকে বললো দিদি তুমি তো আমারে খাওয়াও, আমি কেন এরে খাওয়াইতাম না। তো সে এগুলো দেখে মনে হয় যে আস্তে আস্তে পরিবর্তন হয়। তো এই পরিবর্তনগুলো দেখতে পাই। এর পাশাপাশি অনেক মানুষ এসে দাঁড়ায় এবং তারা বলে আমি জয়েন করব, আমি জয়েন করব, আমি কাজ করব। তো এটা একটা পরিবর্তন। যারা জয়েন করছে আপনাদের এখানে, তাহলে মানে নিজের মনের থেকে কাজগুলো করছে ঠিক স্বইচ্ছায়। কারণ আমি তো না ডান্সার না সিঙ্গার। আমি বলছি যে আমার টিম, আমাদের যে টিম রয়েছে সেগুলো বিভিন্ন এলাকায় গিয়ে নাচ গান সেগুলো করে। তো ওরা তো নিজের ইচ্ছাই করে, কারণ ওরা যদি ডান্স স্কুল খুলে সে ডান্স স্কুল দিয়ে তারা আর্ন করতে পারবে, না করে তারা কেন ফ্রিতে গিয়ে শেখাচ্ছে? তো নিজের ইচ্ছেই শেখাচ্ছে। ইভেন আমি লাস্ট উইক কলকাতায় যখন ছিলাম দীপাবলির সময়, তখন আমি একদম প্রাউডলি বলতে পারি যে আমি কলকাতায় ছিলাম, কিন্তু আমাদের যে টিমের মেম্বাররা ছিল তারা কিন্তু এখানে একটা কলোনিতে যাই, সেখানে সেই কলোনির মানুষগুলোর সাথে মোমবাতি, তারপর বাজি মিষ্টি নিয়ে দীপাবলি পালন করে। তার পাশাপাশি দীপাবলির দিন আমাদের রাস্তায় থাকা 3 জন দিদিকে ওরা রেস্কিউ করে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে দেয় এবং খাওয়া দাওয়া খাওয়ায়। তো সেটা আমিই করতে হবে এমন না, আমরা করেছি দেখে এখন আমি না থাকলেও কিন্তু আমার অ্যাবসেন্সিতে সেগুলো হয়। তো সেগুলো প্রায় সময় দেখাও যায় যে রাস্তায় যারা পাগল থাকে তাদেরকে খুব সুন্দর করে স্নান করিয়ে ওদেরকে খুব সুন্দর করে হ্যাঁ, রিসেন্টলি আমার একজন লিপিকা দি, উনি পার্লারে নিয়ে একদম ওদেরকে স্নান টান করিয়ে সুন্দরভাবে দিওয়ালি সেলিব্রেট করেছে ওদের সাথে। তো ওই হলো গিয়ে ব্যাপারটা। দেখুন কার পরিস্থিতি কেমন কখন হয় কেউ বলতে পারে না। আমি আজকে ফাইন আপনার সাথে স্টুডিওতে বসে রয়েছি, কালকে আমি রাস্তায় থাকবো না, সেটার কোনো গ্যারান্টি নেই। তো সুতরাং কাউকে অবহেলা করে উচিত না, কারণ সে মানুষটা যদি ভালো থাকতো সেও তো দীপাবলি সেলিব্রেট করতো, সেও দুর্গাপূজা সেলিব্রেট করতো। তো সুতরাং এখন কেন করবে না? পরিস্থিতি আমারও হতে পারে, কালকে আপনারও হতে পারে। ওই আর অবশ্যই কার কিরকম যায় পরিস্থিতি কেউই জানতে পারে না, এটা অগ্রিম কেউ জানতে পারে না। একদম। তো ম্যাডাম আপনাকে আরেকটা কোশ্চেন করে নেব, সমাজের কোন সমস্যাগুলি আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব মনে হয়? এখন বর্তমান যে সমস্যা সেটা হলো গিয়ে, প্রথম হলো গিয়ে নেশা। আমাদের রাজ্য নেশাতে অনেক দূর এগিয়ে রয়েছে, সেটার জন্য মেন্টালিটি দায়ী। আর আরেকটা হলো গিয়ে নির্যাতন, নারী নির্যাতনটা খুব বেশি হচ্ছে। আমি যদি সামাজিক বিষয়ভাবে দেখি, তো আমি যেগুলো নিয়ে কাজ করি আমার মেনলি এই দুটো বিষয় রয়েছে। আমি নেশা নিয়ে একটা সিম্পল একটা গল্প বলছি। আমি এবার আমার 2-3 জন ছোট ভাই মিলে আমরা যখন একসাথে কাজ করতাম, তো একজন মহিলা, আমার ছোট ভাই আমাকে ফোন করছে, দিদি একটু যাবা? ঠিক আছে চলো। তো একজন মহিলা, উনি নাকি IGM এর সামনে থাকে, ওনার নাকি ব্রেস্টে কিছুটা ইনফেকশন হয়েছে। তো উনি কোথায় থাকে? উনি গোল চক্করের ওই সাইডটাতে থাকে। তো আমরা হঠাৎ রাত্রেবেলা ওনার বাড়িতে যাই, গিয়ে দেখি ও একটা বস্তিতে থাকে। ওনার ঘরে এন্ট্রি নেওয়ার সাথে সাথে দুটো ছোট ছেলে বেরিয়ে আসে। কে 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 তোরা কে? আমার মা। মহিলার বয়স অলমোস্ট 70-র কাছাকাছি হবে, বাচ্চাগুলোর বয়স হার্ডলি 12-13 বছর হবে। মা তারপর ওরা ভাগলো, আমাদের দেখে পালালো। তারপর আমরা হঠাৎ ওনাকে ওষুধের কথা বললাম। তারপর ঘরটা যখন আমরা সার্চিং করা শুরু করি, ওনার ঘরে অনেকগুলো ট্যাবলেট পাই। এবার দেখুন নেশা কোথায় কোথায় রয়েছে। আমার কিছু বন্ধুবান্ধব রয়েছে যারা নেশা করতে করতে একেবারে ডিপ্রেসড, ওদের লাইফ পুরোটা শেষ। তো
তো নেশা একেবারে উপরের শ্রেণী থেকে নিচের শ্রেণী পর্যন্ত কিন্তু রয়েছে। সেটার জন্য মেন্টালিটি দায়ী, সেটার জন্য আমাদের মধ্যে স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস নেই, স্পিরিচুয়ালিটি নেই, যার কারণে আমরা ছোট ছোট সমস্যা হচ্ছে, প্রেমে ছ্যাঁকা খাচ্ছি, কেরিয়ারে কিছু করতে পারছি না। তো অপশন কি? নেশা। আজকে সিগারেট খেলাম, কালকে মদ খেলাম, তারপর সেগুলো দিয়ে যখন আমার মাইন্ড ঠিক হচ্ছে না, আস্তে আস্তে আমরা বিভিন্ন ধরনের ইঞ্জেকশন নেওয়া শুরু করি, ট্যাবলেট খাওয়া শুরু করি। প্রত্যেকটা জিনিসের জন্যই না আমার মনে হয় মেন্টালিটিটা অনেকটা দায়ী। তো তার জন্য মেন্টালিটিটা পরিবর্তন আর মানুষের মধ্যে স্পিরিচুয়াল যে ব্যাপারটা, সে বিষয়টা থাকা ভীষণ দরকার। সেগুলোর জন্য আমাদের স্কুল থেকেই স্পিরিচুয়ালিটি নিয়ে পড়াশোনা করানো উচিত। বিভিন্ন আমাদের যে হিন্দু ধর্মের যে গ্রন্থগুলো রয়েছে, প্রত্যেকটা ধর্মর যে গ্রন্থ রয়েছে, গীতা বলুন আর রামায়ণ বলুন, প্রত্যেকটার যে শ্লোক রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমাদের লাইফ চলছে। কিন্তু সে আপনি এখন খুলে দেখুন, কোনো একটা পেজ খুলে দেখুন, ওই পেজটার সাথে আপনার লাইফের সমাজের কোনো না কোনো মিল রয়েছে। তো আমার ব্যক্তিগত মনে হয় যে এক হলো গিয়ে সেলফ ডিফেন্স, আর হলো গিয়ে এই যে ধর্মগ্রন্থগুলো, সেগুলো আমাদের ছোটোবেলা থেকে একটা বিষয় রাখা উচিত। আমাদের যেমন হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, ম্যাথ থাকে, সেরকম পার্টিকুলার এক একটা বিষয় থাকা উচিত। তাহলে হয়তোবা আমাদের মেন্টালিটিটা চেঞ্জ হবে এবং আমরা মানসিকভাবে অনেকটা স্ট্রং হব। আমরা বুঝবো যে এটা কী করা উচিত কি না করা উচিত। এখন তো আমি জানি না, আমার স্পিরিচুয়ালিটি সম্পর্কে কোনো নলেজ নেই, আমি কিভাবে জানবো? আমি কখনো রামায়ণ ধরেই দেখিনি, মহাভারত ধরেই দেখিনি, গীতা ধরেই দেখিনি, আমি কিভাবে বুঝবো যে আমার লাইফ কিভাবে চলবো? আমার লাইফ চলার যে সূত্র রয়েছে, সে সূত্র কি আমি তো জানি না। তাহলে আমার যা মন হবে তাই করব। তো সুতরাং ওইগুলো পড়ানো উচিত একদম। আর এখনকার জেনারেশন আমি মনে করি না কেউ গীতা বা মহাভারত পড়তে চাইছে। যারা পড়ে একটু এজ হলেই কিন্তু ওদের একটা ইন্টারেশন থাকে, না একটু পড়ে দেখি, ইন্টারেস্ট জাগে। ইয়েস, আমাকে পাগল বলে, কি করে কি না ধর্মের কথা বলে, স্পিরিচুয়ালের কথা বলে, ওইগুলো আমি রোজ শুনি। কারণ যেহেতু আমি একটা স্পিরিচুয়াল বিষয়ের সাথেও জড়িত রয়েছি কোনো না কোনোভাবে, তো তার জন্য আমার ওই জিনিসগুলোর প্রতি একটু অ্যাট্রাকশন বেশি। আমি জানার চেষ্টা করি, আচ্ছা এটা কি, সেটা কি, এ কি, সে কি। তো সেটা জানতে জানতে আমি দেখলাম ওই বইগুলোতে যেগুলো লেখা আছে সেগুলোই আমাদের লাইফের সূত্র। সেগুলো অনুযায়ী দেখি আমার লাইফ চলছে, সেগুলো অনুযায়ী সমাজ চলছে। তাহলে আমার আরও পড়ার ইচ্ছে করে, আচ্ছা 20 ইয়ার পর কী হতে পারে, সেটাও কোথাও না কোথাও লেখা থাকে। তো ওই আর কি, সেগুলো করা উচিত ইয়াং বয়স থেকে, ছোট বয়স থেকে সেগুলো নিয়ে চর্চা করা উচিত। প্রত্যেকটা জিনিস আমাদের জানা উচিত। তাহলে যেগুলো আমাদের মূল জানা উচিত আমাদের ধর্ম সম্পর্কে, সেগুলো আমরা কেন জানবো না? একদম। ম্যাডাম, আপনার এখন আবার চলে যাচ্ছে, যেহেতু এতক্ষণ সময় ধরে আপনার থেকে সোশ্যাল ওয়ার্কার ব্যাপারটা অনেকটা জানতে পেরেছি, অনেকটা বিষয় নিয়ে জানতে পেরেছি। এখন আপনার যে অ্যাডভোকেট, আপনার যে প্রফেশন, সেটা নিয়ে বলবো, আইনজীবী হিসেবে আপনার কোন বিষয়টা চ্যালেঞ্জ মনে হয়? দেখুন, আমি যখন আমি কোর্ট জয়েন করেছি, খুব বেশি দিন হয়নি, হার্ডলি 1.5 থেকে 2 বছর হবে। সে 1.5-2 বছরের এক্সপিরিয়েন্স আমি আপনার সাথে শেয়ার করি। তো আমি যখন প্রথম দিন কোর্ট জয়েন করি, তখন আমার মনে হলো কি, আমি যেদিন প্রথম জয়েন করি, আমার যে কোনো একজন চেনা জানা খুব কাছের শ্রদ্ধেয় ব্যক্তি অ্যারেস্ট হয়েছে ভুল কেসে। যাই হোক, ভুল কেসে অ্যারেস্ট হয়েছে। তো আমাকে ফোন করলো যে, পূজা তুমি তো এসব ব্যাপারে জানো, একটু দেখো না কি হলো। তো ঠিক আছে, আমি আমার সিনিয়রের সাথে কথা বলে কেসটা নিলাম। তো প্রথম দিনের আমার এক্সপিরিয়েন্স, আমাদের যে লকআপ রয়েছে, সে লকআপে গিয়ে দেখছি ওই ব্যক্তিটা ওই পাশে লকআপের ভিতরে। আপনি বিশ্বাস করুন, আমি কন্টিনিউ কাঁদছি। আরে, তো আমাকে আমার সিনিয়র বললো, এভাবে অ্যাডভোকেসি হয় না, অ্যাডভোকেট হতে গেলে অনেক স্ট্রং হতে হয়, লাইফে আরও অনেক কিছু দেখবে। তো সেটা আমার জন্য একটা ভীষণ বেদনাদায়ক ছিল। যাই হোক, এখন এগুলো নেই, অনেকটা সলভ হয়ে গেছে। বাট ফার্স্ট ইমপ্রেশনে আমার ওই একটা এক্সপিরিয়েন্স। সেকেন্ড যে এক্সপিরিয়েন্সটার কথা আমি বলবো, সেটা হলো গিয়ে ঠিক আজকে থেকে বছরখানিক আগে, আমি নাম কোনো কিছুই মেনশন করবো না, সো অ্যান্ড সো একজন মহিলা আমার কাছে আসে, আমাকে ফোন করে। আমি বললাম, হ্যাঁ ম্যাডাম বলেন, আপনার সাথে দেখা করতে চাই একটা কেসের ব্যাপারে। আমি হ্যাঁ আসুন, চেম্বারে আসুন। তো উনি চেম্বারে আসলো, এসে আমাকে বললো যে আমি একটা মেনটেনেন্স কেস ফাইল করব আর একটা 498 কেস ফাইল করব আমার হাজব্যান্ডের এগেনস্টে। ঠিক আছে। তো আমি মনে করি আইনজীবীরা হয় কাউন্সিলর,
থোড়ি কি কারোর লাইফ কারোর সংসার এভাবে ভাঙতে দেওয়া যায়। আমার পক্ষে যদি সম্ভব হয় আমি ওনার সংসারটা আরও বাঁচিয়ে দেব। আমি জিজ্ঞেস করলাম ওনাকে উইলিংলি, ম্যাডাম আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আপনি আমাকে একটু বলুন খুলে যে কেন আপনি ডিভোর্স ফাইল করবে, 498 বা মেনটেন্যান্স ফাইল করবেন। তখন উনি আমাকে বললো ম্যাডাম বলবো। উনি আমাকে যা বললো তারপর আমি জাস্ট 5 মিনিট স্টপ হয়ে রয়েছি। উনি আমাকে বলল যে আমার হাজব্যান্ড আমার মেয়েকে দুবার রেপ করেছে এবং অজস্রবার শারীরিকভাবে ওর সাথে অত্যাচার করেছে। আমি বললাম হারি কি কোন, কীভাবে সম্ভব, নিজের বাবা? বলে হ্যাঁ। আমি মেয়ে কোন ক্লাসে পড়ে? 8-এ পড়ে। আমি কি বললেন? তাহলে আপনি এতদিন কিছু করলেন না কেন? ম্যাডাম আমি কখনো সাহস পাইনি জিনিসটা করার জন্য, সমাজের ভয়ে আমি কোনোদিন কিছু করতে পারিনি যে আমার মেয়েটাকে সমাজ কোন চোখে দেখবে। তখন গিয়ে ওনাকে আমি বললাম আপনি এগুলো মেনটেন্যান্স 498 এগুলো ছাড়ুন, ছেড়ে আপনি পক্সো কেস করুন, মেয়ের রেপ কেস করুন আপনি, ঠিক আছে? তখন উনি 2 মিনিট কাঁদলো, কাঁদার পর বললো জানেন আমার মেয়েটা না ভীষণভাবে মানসিকভাবে ভেঙে গেছে। আমার মেয়ে বলে যে মা তুমি আমার এই এত বড় ঘটনা আমার সাথে হলো সেটার বিচার করছো না মা, আমি কিভাবে বাঁচবো? ইভেন আমার মেয়ে 2বার সুসাইড করারও চেষ্টা করেছে। তখন গিয়ে আমি মহিলাকে বললাম আপনি করবেন কি না বলেন রেপ কেস। তখন মহিলা বলল হ্যাঁ ম্যাডাম আমি করব, আমি লাস্ট অবধি দেখব। তখন আমি সেই রেপ কেসটা এফআইআরটা করার পর 25 ডিসেম্বর আমার আজও মনে আছে এফআইআরটা রেজিস্টার হয় এবং ওই যে মেয়েটার বাবা রয়েছে সে অ্যারেস্ট হয়। মেয়েটা আমার কাছে এসে বলে যে দিদি তুমি আমার জন্য সেন্টার ক্লাস হিসাবে কাজে এসেছো। তো এখনও কেসটা চলছে, বাট এটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল এবং কাছ থেকে আমি পুরো বিষয়টা শুনতে পেরেছি কীভাবে ওই মেয়েটার উপর দিনের পর দিন শারীরিক অত্যাচার করেছে নিজের বাবা, মেয়েকে কোল্ড ড্রিঙ্কসে মিশিয়ে কীভাবে মদ খাইয়েছে নিজের বাবা। তো সেগুলো না মানে অন্যরকম বিষয়, সেগুলো ভীষণ ইমোশনে লাগে। তো আমি ভাবলাম যে আমি রাস্তায় নেমে আন্দোলন করছি, এদিকে আমার পাশের বাড়ির বা পাশের গ্রামের বা পাশের এরিয়ার বোনের সাথে এই নির্যাতন হয়েছে, তার বিচার যদি না করতে পারি, চ্যালেঞ্জিংয়ের মুখে যদি না দাঁড়াতে পারি, তাহলে আমার আইনজীবী হিসেবে নিজেকে পরিচয় দেওয়া বা অ্যাজ এ অ্যাডভোকেট সেটা মনে হয় বৃথা যাবে, এলএলবি পড়াটাই বৃথা যাবে। আমি ভীষণ সাহস করে আমি সে এফআইআরটা করি। 1 বছর হলো এফআইআরটা করি। এফআইআরটা করার পর আমার উপরও বিভিন্ন ধরনের অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে, বাট আমি এগুলোকে বেশি একটা পাত্তা দিইনি। তো এটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, ইভেন এখনও চলছে কেসটা। একদম, এটা তো প্রচন্ড চ্যালেঞ্জিং, যেহেতু আপনি বললেন যে অ্যাটাক করার ব্যাপারটাও কিন্তু এসছে। অবভিয়াসলি হ্যাঁ, এটা প্রচন্ড মানে হ্যাটস অফ আপনাকে, এতটা না সেটা আমার দায়িত্ব কর্তব্য। আমি যদি সেদিন সেটা না করতাম তাহলে আমার এলএলবি পড়াটাই বৃথা। একদম একদম। তো ম্যাম আপনাকে একটা পার্সোনাল কোশ্চেন করবো। এতক্ষণ তো শুনলাম আপনার জার্নিটা, আপনি মানে এই প্রফেশনাল প্লাস পার্সোনাল লাইফের মাঝখানেও এত ব্যস্ততার মধ্যে একটা কথা জিজ্ঞেস করবো যে হবিটা কি? হবিটা আমার কিচ্ছু না করা। আমি কিচ্ছু করি না। আমি যখন ডিসাইড করি আমি কিচ্ছু করবো না, আমি কিচ্ছু করি না, আমি ফালতু বসে থাকি। আর তার পাশাপাশি আমি ভীষণ রান্না করতে পছন্দ করি। তো আমি যখনই ফ্রি থাকি আমি চেষ্টা করি রান্না করার জন্য। আর হবি আরেকটা হলো কি, এত বেশি কিছু করি, কিছু না করাটা আমার হবি। कुछ नहीं करती हूँ मैं, बस ऐसे ही बैठे रहती हूँ। একটা জায়গায় আমি 5 ঘন্টা বসে থাকতে পারি। রান্না করাটাও তো একটা আর্ট, এটাও কিন্তু মানে অনেক। আমি ভীষণ রান্না করতে পছন্দ করি। আপনি আমায় যা দেবেন আমি তাই রাঁধতে পারবো। ইভেন মানে আমি রান্না করে মানুষকে খাওয়াতে ভীষণ পছন্দ করি। আরেকটা হলো কি, আমি কিচ্ছু না করতে পছন্দ করি। আমি 5 ঘন্টা একটা জায়গায় বসে থাকতে পারবো, কিচ্ছু করবো না। আমি কিছু করবো না মানে করবো এটা, কেউ আমাকে দিয়ে কিছু করাতে পারবে না। এটা আমার একটা বড় হবি। হ্যাঁ, এটা অবশ্যই। আপনি যে পরিমাণ কাজের মানে বর্ণনা দিয়েছেন তার মাঝে এটা হতেই পারে একদিন একদম রিল্যাক্স ভাবে এটা হবে, কিছু করবো না। প্যাশন কি যদি জিজ্ঞেস করি? এটা প্যাশন প্রফেশন যেভাবে আমার অ্যাডভোকেসি, প্যাশনটা হলো কি আমার অ্যাস্ট্রোলজি।
আচ্ছা। একটা ভিন্ন বিষয়। একদম। সবাই শুনলে বলে আরে কি বলছেন ম্যাডাম, এটা পুরোটা ভিন্ন বিষয় অ্যাকচুয়ালি। তাহলে একদিন অ্যাস্ট্রোলজি নিয়ে আপনার সঙ্গে 100% অ্যাস্ট্রোলজি, আমি তো সব বিষয়ে অ্যাস্ট্রোলজি দেখি, উঠতে বসতে। মানে আমার সাথে যে সকল বন্ধু বান্ধবী দিদি দাদা কলিগরা থাকে ওরা ডিপ্রেসড হয়ে যায় আমার এই গ্রহের বর্ণনা শুনতে শুনতে। প্রত্যেকটা জায়গায় আমি অ্যাস্ট্রোলজি খুঁজে পাই। তো আমি 2019-এ অ্যাস্ট্রোলজিতে অ্যাডমিশন নিই। এর আগে আমার ভগবান এইসব সাইকোলজি অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি কোনো কিছুর সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না। তো আমি যখন হঠাৎ করে একটা ভিডিও দেখি, সেখান থেকে কলেজে গিয়ে ভর্তি হই। হওয়ার পর আমার মনে হলো যে ইন্টারেস্টিং ব্যাপার। তো তারপর থেকে ধীরে 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 বিষয়টা আমার ভিতরে এত বেশি ঢুকতে থাকে। তো আমি এখন আকাশে বাতাসে যে কোনো বিষয়ে যে কোনো কিছুতে আমি গ্রহ খুঁজে পাই। ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করবো, যেহেতু অ্যাস্ট্রোলজি এসছে, অ্যাস্ট্রোলজিটা আসলে কি একটা বিজ্ঞান না ধর্ম না শিল্প? অ্যাস্ট্রোলজি সায়েন্স, ম্যাথামেটিক্যাল, অঙ্কের ব্যাপার। আমরা দেখি বিভিন্ন মানুষ এই ভগবান এই সেই এগুলো সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের দেখি, আমরা মোবাইলে দেখি, যে বাইরের আমি কিছু ভিডিও দেখি। অ্যাকচুয়ালি ভগবানের সাথে অ্যাস্ট্রোলজিটার কোনো মিলই নেই। ইভেন আমি বলবো স্পিরিচুয়ালিটির সাথেও সেরকম অ্যাস্ট্রোলজির কোনো মিল নেই। অ্যাস্ট্রোলজি হলো কি ম্যাথামেটিক্যাল ব্যাপার। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বসাও, প্লেস অফ বার্থ বসাও, তোমার চার্ট আসবে। চার্টটা যে যত ভালো ক্যালকুলেট করতে পারবে সে তত ভালো ভবিষ্যৎ বলতে পারবে। একদম, আমরা যেরকম অ্যাস্ট্রোটকেও দেখি Yes. যে ডেট অফ বার্থের নাম দিলে কিন্তু পুরো ডিটেইলস আপনাকে যে বলে যত দেয়। ভালো ডেট অফ বার্থ টাইম অফ বার্থ দিয়ে ক্যালকুলেট করতে পারবে, গ্রহের পজিশন মাপতে পারবে, নক্ষত্রের পজিশন মাপতে পারবে, ক্যালকুলেশন ভালো করতে পারবে, সে তত ভালো ভবিষ্যৎ বলতে পারবে। স্পিরিচুয়ালিটি হলো গিয়ে অন্য আরেকটা বিষয়, অ্যাস্ট্রোলজি আরেকটা বিষয়, তন্ত্র আরেকটা বিষয়, ভগবান পূজা দেওয়া সে বিভিন্ন কিন্তু আলাদা আলাদা বিষয়। যেমন আমরা যদি বলি অ্যাডভোকেসিতে সিভিল কেস আলাদা বিষয়, ফ্যামিলি কোর্টের কেস আলাদা বিষয়, ক্রিমিনাল কেস আলাদা বিষয়, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে কিন্তু এক একটা বিষয় আলাদা বিষয়। আমি শুধু অ্যাস্ট্রোলজি নিউমরোলজি ওইগুলো নিয়েই রিসার্চ করি বা পড়াশোনা করি বা ক্লায়েন্ট দেখলে সেগুলো নিয়েই করি, কারণ সেগুলো হলো কি একটা ক্যালকুলেট ব্যাপার। আর আমার যে পড়াশোনা রয়েছে সে পড়াশোনাটা ভীষণ ক্যালকুলেট জিনিস। তো আমরা একেবারে সেকশন ছাড়া লড়তে পারি না। তো অ্যাস্ট্রোলজিটাও সম্পূর্ণ আমার কাছে একটা ক্যালকুলেট বিষয়। তো এই জন্যই অ্যাস্ট্রোলজির প্রতি আমার এত ভালোবাসা। আই লাভ অ্যাস্ট্রোলজি, আমার ভীষণ ভালো লাগে। একদম, মাত্র 25 বছর বয়সে যে গ্রাজুয়েশন, এলএলবি, তারপর আবার পিএইচডি করছেন আমি শুনেছি, তারপর আবার আপনি অ্যাস্ট্রোলজিতেও আছেন। তো এতটা এই সবগুলো বিষয়গুলো কিভাবে আপনি চ্যালেঞ্জের? সব বিষয়গুলো আমি কোনোদিন কোনো কিছুকেই চ্যালেঞ্জিংভাবে দেখিনি। আমি কোনোদিন কোনোটাকে একদম খুব বেশি মানে গম্ভীরভাবে কঠিনভাবে দেখিনি। আমি সব কিছুকে, আমার লাইফটাকেই আমি সিম্পলভাবে দেখেছি, সিম্পলভাবে করেছি। আমি যখন প্রথম আমার জীবন কিন্তু সাংবাদিক পেশা দিয়ে শুরু। আমি যখন 12 ফাইনাল দিই তখন তো আমরা থাকে না 3 মাসের একটা ব্রেক থাকে, সে ব্রেকের মধ্যে আমি নিউজ চ্যানেল জয়েন করি। তো নিউজ চ্যানেল জয়েন করার পর সেখান থেকে বিভিন্ন সময় আমি অনেক দিনই নিউজ চ্যানেলের সাথে যুক্ত ছিলাম বা একটা টাইম পর নিউজ লিখতাম। তারপর আমার মনে হয়েছে যে ভিন্ন কিছু জার্নালিজম নিয়ে অ্যাডমিশন নিতে যাই। অ্যাডমিশন না নিয়ে আমার মনে হয়েছে ভিন্ন কিছু, সবাই একরকম করলে কীভাবে হবে, ভিন্ন কিছু করা উচিত। তখন আমি লতে এলএলবিতে ইকফাই ইউনিভার্সিটির যখন অ্যাডমিশন নিই তখন আমি প্রাইভেটলিভাবে অ্যাস্ট্রোলজিটাও করা শুরু করি 2019 থেকে। তারপর 19 থেকে 2025 আসতে চলছে অনেক বড় একটা জার্নি। তো সেখান থেকে ডিগ্রি, ডিপ্লোমা, পিএইচডি করা, ক্রাইম অ্যাস্ট্রোলজি নিয়ে আমি একটা বই লিখেছি যেটা 2022-এ পাবলিশড হয়েছিল। সেখান থেকে কিউরিসিটি, আমি যখন কোর্টে যাই বা এলএলবিটা পড়ি আমার মধ্যে একটা কিউরিসিটি আসা শুরু হয়েছে যে মানুষ ক্রাইম কেন করছে, মার্ডার কেন করছে, চুরি কেন করছে, হ্যাঁ তার চার্টে কি রয়েছে, কোন গ্রহের এফেক্ট রয়েছে, সেগুলোর জন্য অ্যাডভোকেটের সঙ্গে সঙ্গেও মানে অ্যাস্ট্রোলজিটাকে সেগুলো আমার মধ্যে আছে। ক্রাইম কেন করছে, সে মার্ডার করেছে, আচ্ছা সে তো মার্ডার নাও করতে পারে, সে যদি মার্ডার না করে তাহলে সে জেলে রয়েছে কেন, তার চার্টে কি রয়েছে। তখন আমার মনে হলো সেটা থেকেও আমি একটা সোশ্যাল ওয়ার্ক খুঁজে বের করেছি। অ্যাকচুয়ালি আমি একটু সোশ্যাল, তো আমি সব কিছুতেই এগুলো খুঁজে বের করি, রিলেটেড করি। আমি ভাবলাম ধরুন
আমার চেনা জানা যে কোনো একজন লাস্ট ইয়ার ওর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, ঠিক আছে, মার্ডার কেসে যাবজ্জীবন কারাদণ্ড হলো। তখন গিয়ে আমার মাথায় আসলো যে ওই ছেলেটা তো একটা বিড়াল দেখলো ভয় পায়, সে কিভাবে মার্ডার করলো, তার কিভাবে যাবজ্জীবন হলো। তখন আমি রিসার্চ করা শুরু করলাম যে তার চার্টে জেল যাওয়ার একটা যোগ রয়েছে। তো সেটা যদি ওরা ছোটোবেলায় কোনো অ্যাস্ট্রোলজার কনসাল্ট করে প্রতিকার করে নিত, হয়তো বা সাময়িক সময়ের জন্য জেলে যেত, তাকে সারা জীবনটা জেলে কাটাতে হতো না। তো সেটা থেকে আমার ক্রাইম অ্যাস্ট্রোলজি নিয়ে রিসার্চ করা শুরু, পিএইচডি করা, ওই বিষয়গুলো আমি এখনও পড়াশোনা করছি। ইগনো থেকে আমি MA যে ইয়ে রয়েছে মাস্টার অফ জ্যোতিষ, সেটা নিয়ে আমি এখনও পড়াশোনা করছি। তো এগুলো করতে আমার ভালো লাগে। তো চ্যালেঞ্জের ব্যাপার কিছু না, আমি সবগুলোকে না ইজিলি দেখি, লাইফটাকে না ইজিলি দেখা উচিত। আপনি যখন ইজিলি দেখবেন, একটা কাজ করলেন, ও ভাই অনেক কিছু করে ফেলছি, আজকে আর কিছু করবো না, এমন না, আমি একটা করেছি এরপর আমি 10টা করতে পারবো। একদম লাইফ যখন ইজিলি দেখবেন তখন অনেক কিছু করা যায়। আর লাইফ যখন আপনি মানে মেন্টালি যখন অনেক পাওয়ারফুল থাকবেন, মানসিকভাবে যখন অনেক পাওয়ারফুল থাকবেন, এবং আপনার কাজ যখন সৎ থাকবে, তো আপনি উদ্দেশ্যে পৌঁছাবেন। সৎ মানুষরা হয়তো বা আস্তে আস্তে ধীরে ধীরে একটা জায়গায় পৌঁছায়, কিন্তু পৌঁছায় কেউ কাউকে, সৎ মানুষকে ঠকানো যায় না। উদ্দেশ্য মানুষের যখন মহৎ থাকে, মানুষ লক্ষ্যে পৌঁছায়। আর আরেকটা বিষয় হলো গিয়ে আমাদের ডক্টর APJ আব্দুল কালাম স্যার, উনি বলেছিলেন যে সূর্যের আলোর মতো আলোকিত হতে গেলে আগে নিজেকে সূর্যের আলোয় পড়তে হবে। তো সুতরাং সূর্যের আলোয় বেরো, স্কিন কালো হয়ে যাবে সেটা ব্যাপার না, কম বয়সে স্কিন কালো হওয়া বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো কি বেশি বয়সে গিয়ে তুমি কি করছো, কম বয়সে স্কিনটা জ্বালিয়ে ফেলো, তাহলে বেশি বয়সে তুমি মানুষের জন্য করতে পারবে, নিজেও একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে। অবশ্যই ম্যাডাম, আমরা এখন আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনার থেকে একটা বার্তা আমি মানে আপনি যদি পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনি যদি আমাদের এখন যে তরুণ প্রজন্ম রয়েছে ওদেরকে যদি একটু পজিটিভ কিছু বার্তা দিতে চান, যেহেতু আপনি জানেন নেশা একটা ব্যাপার রয়েছে এবং অন্যান্য যে বিষয়গুলির মাঝখানেও ওদের যদি একটা পজিটিভ ভাইবস দিতে চান। এটাই তো পজিটিভ, আপনাদের যে চ্যানেল রয়েছে সেটার নামই রয়েছে পজিটিভ বার্তা। তো যারাই ওপারে যে দর্শকরা রয়েছেন বা আমার ভাই বোন বা দাদা দিদিরা রয়েছেন, প্রত্যেককে আমি রিপিট এগেন যে মেন্টালি তোমরা স্ট্রং হও, আর জীবনটাকে না অনেক ইজিলি দেখো। যখন ইজিলি দেখবে তখন একসাথে একদিনে অনেকগুলো কাজ করতে পারবে, আর এই বয়সটা কাজ করার জন্য। তো সেটা মেনটেন করো, আর নিজের মধ্যে অবশ্যই সবসময় সততা রাখবে। সৎ মানুষ কখনো ঠকে না। হয়তো বা মাঝে মধ্যে তোমার এগেনস্টে মানুষ তোমাকে ফাঁসানোর জন্য অনেক কিছু করতে পারবে, কিন্তু তুমি যদি তোমার মধ্যে সৎ থাকো তাহলে তুমি কখনো ঠকবে না। আর সবসময় উদ্দেশ্য ওইরকম রাখবে, টার্গেট ওইরকম রাখবে, আর সে টার্গেটটা পূরণ করার জন্য সৎভাবে লাইফে সব কিছু করবে, অবশ্যই সাফল্য পাবে এবং প্রত্যেকে ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনি আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার এই জার্নিটা সম্বন্ধে যে আমরা কিছু কিছু শুনতে পেরেছি, এটাই অনেক ভাগ্যের ব্যাপার আমাদের। আবারও আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ করে নমস্কার জানিয়ে আমরা আমাদের পর্ব শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।